চলুন আজ আমরা মহাত্মা গান্ধী জীবনের দুটো অসাধারণ গল্প শুনব। আর শুধু গল্প শোনাই নয়, সেই গল্পগুলোকে যে শব্দগুলো জীবন্ত করে তুলেছে সেগুলোকেও একটু কাছ থেকে চিনে নেব। ভাবুন তো, একটা ছোট্ট ছেলে একবার মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে গেছে, আর তাকে দেখেই ছেলেটার মনে এই কথাটা এসেছিল। এখান থেকেই কিন্তু আমাদের প্রথম গল্পের শুরু। চলুন এর গভীরে যাওয়া যাক। গল্পটা শুরু হচ্ছে ঠিক সেই মুহূর্ত থেকে, যখন ওই ছোট্ট ছেলেটা গান্ধীজির খুব সাধারণ পোশাক দেখে অবাক হয়ে গেল, আর মনের ভেতর যে প্রশ্নটা ঘুরছিল সেটা সে সরাসরি করেই বসল। এই যে প্রশ্নটা, এটা কিন্তু খুব শক্তিশালী, কারণ ছেলেটা ঠিক যা ভেবেছিল, যা বলেছিল, একদম সেই কথাগুলোই এখানে তুলে ধরা হয়েছে। ইংরেজিতে একেই বলে ডাইরেক্ট স্পিচ। এতে কি হয় জানেন? গল্পটা শোনার সময় মনে হয় যেন আমরা ওইখানেই দাঁড়িয়ে ছেলেটার কথা নিজের কানে শুনছি। গল্পটা অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে, তাই না? গান্ধীজির এই সহজ, নরম উত্তরটা তার সাদামাটা জীবনযাত্রার একটা ছবি আমাদের সামনে তুলে ধরে। আর এই উত্তর শুনেই ছেলেটা তাকে একটা দারুণ প্রস্তাব দিয়ে বসে। বাহ, কি সুন্দর একটা প্রস্তাব! কিন্তু এই দয়ালু প্রস্তাবের উত্তরেই গান্ধীজি এমন একটা কথা বললেন যা শুনে ছেলেটা একেবারে চমকে গিয়েছিল। এই কথাটা তো আমরা অনেকেই শুনেছি। গান্ধীজি এখানে তার পরিবারের কথা বলছেন, কিন্তু এই যে ৪০ কোটি ভাই বোন, এর মানেটা আসলে কি? গল্পে আরেকটু এগোনোর আগে চলুন এক মুহূর্তের জন্য একটু থামি। এই যে এত সুন্দর একটা গল্প, এর মধ্যে কিছু শব্দ আছে যেগুলোর মানে বুঝলে গল্পটা আমাদের হৃদয়ে আরও গভীর ছাপ ফেলবে। তো গান্ধীজি যখন বললেন তার ৪০ কোটি ভাই বোন, তিনি আসলে তখন ভারতবর্ষের সব মানুষের কথা বলছিলেন। ভাবা যায়, গোটা দেশটাই ছিল তার নিজের পরিবার। আরেকটা সুন্দর ইংরেজি শব্দ হল ওয়ান্ডার্ড। এর মানে অবাক হয়ে ভাবা। ছেলেটা তো অবাক হবেই, এত বড় একজন নেতা, অথচ তার গায়ে একটা জামা নেই। এই যে তার মনের ভেতরের কৌতূহল মেশানো ভাবনাটা, এটাই হল ওয়ান্ডার্ড। আর শেষে গান্ধীজির ওই কথাটা, এর মধ্যে দিয়েই কিন্তু তার আসল ভাবনাটা প্রকাশ পায়। তার কাছে নিজের আরামের চেয়েও বড় ছিল দেশের সব মানুষের ভালো থাকা। পুরো দেশটাই ছিল তার পরিবার। আচ্ছা, এবার চলুন আরেকটা গল্পে যাই। এই গল্পটা আমাদের শেখাবে ত্যাগ আর ভালোবাসার আসল মানে কি, আর দেখব একটা ছোট্ট জিনিসও কিভাবে অনেক বড় হয়ে উঠতে পারে। একবার গান্ধীজি ভারতের স্বাধীনতার জন্য টাকা তুলতে বেরিয়েছিলেন। তখন উড়িষ্যায় তার সাথে দেখা হয় এক খুব গরিব বয়স্ক মহিলার। তিনি এতটাই গরিব ছিলেন যে তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, শুধু একটি পয়সা ছাড়া। তিনি সেই পয়সাটাই গান্ধীজির হাতে তুলে দিলেন। যিনি টাকার হিসেব রাখছিলেন, সেই যমুনালাল বাজাজ তো অবাক। হাজার হাজার টাকার মধ্যে গান্ধীজি কেন ওই একটা পয়সা কিছুতেই ছাড়ছেন না। তিনি ভাবলেন, এই একটা পয়সার আর কী বা দাম। তখনই গান্ধীজি বুঝিয়ে বললেন, এই মুদ্রাটির মূল্য টাকার অঙ্কে নয়, এর মূল্য এর পেছনের ত্যাগে। যে মানুষটির কাছে আর কিছুই ছিল না, তিনি তার সর্বস্ব দেশের জন্য দান করে দিয়েছেন। তাই এই একটা পয়সা হাজার হাজার টাকার চেয়েও অনেক বেশি দামি। এই যে দুটো গল্প আমরা শুনলাম, এগুলো আমাদের মন ছুঁয়ে গেল, তাই না? কিন্তু কিভাবে? এর পেছনে জাদুটা কি? জাদুটা লুকিয়ে আছে এর ভাষা আর বাক্য গঠনের মধ্যে। চলুন এবার আমরা একটু গোয়েন্দার মতো করে এই ভাষার রহস্যটা ভেদ করার চেষ্টা করি। ধরুন এই বাক্যটা একটা লম্বা বাক্য, কিন্তু এর মধ্যে কত তথ্য। গান্ধীজি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য টাকা সংগ্রহ করতে। এটা কিভাবে সম্ভব হলো? কারণ এই বাক্যের প্রত্যেকটা শব্দের একটা নির্দিষ্ট কাজ আছে, ঠিক যেমন একটা ফুটবল টিমে সবার কাজ ভাগ করা থাকে। কেউ গোল বাঁচায়, কেউ মাঝমাঠ সামলায়, আবার কেউ গোল করে। বাক্যের শব্দগুলো ঠিক সেরকমই এক একটা খেলোয়াড়। তাহলে চলুন এই টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় করা যাক। প্রথমে আছেন গান্ধীজি। ইনি হলেন আমাদের গল্পের নায়ক, একজন নির্দিষ্ট ব্যক্তি, তাই এটা হলো প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য। তারপরের খেলোয়াড় ভিজিটেড, মানে পরিদর্শন করেছিলেন, এটা একটা কাজ বোঝাচ্ছে, তাই এটা ভার্ব বা ক্রিয়া। এরপর ডিফারেন্ট, মানে বিভিন্ন, এটা প্লেসেস বা জায়গাগুলো কেমন ছিল তা বলছে, তাই এটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আর প্লেসেস নিজেই একটা কমন নাউন বা সাধারণ বিশেষ্য। তিনি কেন গিয়েছিলেন? টু কালেক্ট, মানে সংগ্রহ করতে, এটা উদ্দেশ্য বোঝাচ্ছে, তাই এটা ইনফিনিটিভ ভার্ব।
কি সংগ্রহ করতে? ফান্ডস মানে টাকা, এটা আরেকটা নাউন। ফর হলো প্রেপোজিশন, যা দুটো শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করছে। কিসের জন্য ফান্ড? ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগলের জন্য। এখানে ইন্ডিয়াজ হলো পজেসিভ নাউন, যা ভারতের অধিকার বোঝাচ্ছে। আর ফ্রিডম স্ট্রাগল দুটো শব্দ মিলে একটা নতুন শব্দ, যৌগিক বিশেষ্য বা কম্পাউন্ড নাউন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে বিভিন্ন পার্টস অফ স্পিচ বা পদ, এরা সবাই মিলে একটা দল হিসেবে কাজ করে। প্রপার নাউন আমাদের গল্পের নায়ককে চিনিয়ে দেয়, ভার্ব বলে দেয় তিনি কি করছেন, অ্যাডজেক্টিভ সে বিবরণে আরও রং মেশায়। সবাই মিলেমিশে আমাদের চোখের সামনে একটা পরিষ্কার ছবি ফুটিয়ে তোলে। এই গঠনটা একবার বুঝে গেলে যে কোনো লেখা বা গল্প বোঝাটা অনেক সহজ হয়ে যায়। গান্ধীজির এই যে এত বড় ভাবনা, গোটা দেশকে এক পরিবার ভাবা, এই চিন্তা কিন্তু শুধু তার একার ছিল না। তার সময়ে আরও অনেক মহান মানুষ একই স্বপ্ন দেখতেন। দেখুন, প্রায় একই সময়ে 1893 সালে স্বামী বিবেকানন্দ বিদেশের মাটিতে সব ধর্মকে এক হওয়ার কথা বলছেন। আবার 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসবের মাধ্যমে ভাই বোনের মতো একতার ডাক দিচ্ছেন। আর গান্ধীজি তাদের এই ভাবনাগুলোকেই যেন আরও এগিয়ে নিয়ে গেলেন। আর তাদের এই অসাধারণ চিন্তা আর কাজের জন্যই এই তিনজন মহান মানুষ অমর হয়ে আছেন। অমর মানে কি? মানে হলো তারা হয়তো আজ আমাদের মাঝে শরীর নিয়ে নেই, কিন্তু তাদের ভাবনা, তাদের ভালোবাসা আর সাম্যের কথাগুলো কখনো শেষ হবে না, চিরকাল বেঁচে থাকবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে পরিবার মানে শুধু নিজের বাড়ি নয়, একটা গোটা দেশও হতে পারে। শিখলাম যে কোনো উপহারের আসল দাম তার আকারের ওপর নয়, তার পেছনের ত্যাগের ওপর নির্ভর করে। আর দেখলাম কিভাবে সাধারণ শব্দ দিয়েও কত শক্তিশালী গল্প তৈরি করা যায়। আর সব শেষে একটা প্রশ্ন থেকে যায় যা আমাদের ভাবাবে, সত্যি তো, কি এমন জিনিস আছে যা একটা ছোট্ট উপহারকেও মহান করে তোলে? টাকা, নাকি তার পেছনের ভালোবাসা আর ত্যাগ?